স্যার একজন আদ্যপান্ত ক্রীড়াবিদ, সংস্কৃতি প্রেমী অধ্যাপক উমেশ অধিকারী মহাশয়, আমার ভাই বাসুদেব কুণ্ডু, অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর, কাজের ছেলে, মানুষের সকলের প্রিয়। পাঁচুদা আছে অশোকনগরের বাড়ি, তবু আমরা মনে করি উনি গোবরডাঙ্গারই একজন। নীলেশ দা আছে, সর্বোপরি সোমনাথ রাহা ওখানেও বসে আছে, আমাদের পুরনো বন্ধু। নারায়ণদা, অজয়, সব না। বরুণ কোথায় পালিয়ে গেল? বরুণ আছে? বরুণ পেছনে আছিস? ঠিক আছে। সর্বোপরি জীবন, আমি সবাইকেই খুব অভিনন্দন জানাই এবং প্রথমেই অভিনন্দন জানাই এই নাবিক নাট্যমকে, যে ওরা অন্তত পক্ষে তাদের নাটক এই গোবরডাঙ্গা মঞ্চে প্রদর্শন করছে। এই মঞ্চটাকে তারা ব্যবহার করছে, কারণ এটা একটা স্বপ্নের মঞ্চ। গোবরডাঙ্গাকে বলা হয় নাটকের শহর। নমস্কার। আমি খুব ভালো বক্তৃতা দিতে পারি না, বা বক্তৃতা বলবো না, কথা বলার আঙ্গিক বা যেভাবে কথা বলা যায়, আপনারা সবাই এখানে সংস্কৃতি জগতের মানুষ, অতটা আমি সমৃদ্ধ নই। তবুও মঞ্চে উপবিষ্ট সমস্ত গুণীজনকে আমার প্রণাম জানাই, এবং এখানে যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ আছেন এবং যারা বাচ্চারা আছেন তাদেরকেও আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। এই নাবিক নাট্যগোষ্ঠী তারা আজকে একটা প্রোগ্রাম, মানে নাট্যোৎসব শুরু করছে, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি তাদের খুবই গর্বিত অনুভব করছি। আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আসলে নাবিক নাট্যম নিয়ে কিছু বলতে গেলে আমি শুধু বলতে চাই না এই কারণ নাবিক নাট্য এই অনুষ্ঠানে আমার গেস্ট হিসাবে আসতেই মন চায় না। আমার সবসময় মনে হয় এই নাটক সংস্থা, ওর প্রত্যেকটা দেয়াল ইট সবই আমার নিজেদের, আমাদের। সেই জন্যে আমার কখন সামনে বসে ওদের নাটক দেখব সেটাই। সমস্ত গুণীজনের পরিচয় আপনারা আগেই পেয়েছেন। তাঁদের এবং আপনারা যারা এসছেন তাদের সবাইকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আসলে যে কথাটা বলবো বলে ভেবেছিলাম সে কথাটা তার চলে গেল, সংকট চলে গেল, বলতে পারলাম না, সামনে বললেই ভালো হতো। বাপি আমাদের বন্ধু সুব্রত দ্য স্পিড ওর চ্যানেল সম্মান জ্ঞাপন করছে। এই মুসলমানি গল্প নাটকটা করার জন্য একটা বিরাট উৎসাহ দেখিয়েছিলেন। স্ক্রিপ্ট এখনো করে উঠতে পারেননি, আমাদের পিছন দিকে ঘুচিয়ে গেছে, আর আমি এই এদের নিয়েই করে ফেললাম। তা আশিসদা বলছিল একটু বড়দের করলে ভালো হয়, তা আমরা যেহেতু ছোটরা, আমরা ছোটদের মতো করে করলাম। আশিসদা যদি দু একটি কথা বলেন। খুব ভালো লাগলো আমার।
আপনাদেরকে বলি সেটা না বললে নয়, ওকে যে আমরা অত্যাচারটা করেছি বা দেখানো হয়েছে সেটা নাটকের প্রয়োজনীয়। এবং ওর কথা বলি, ও গতকাল মানে না বললে এটা নয়, এটা আমাদেরকে যারা আমরা থিয়েটার করি ওর থেকে শিখছি, মানে ওকে আমার প্রণাম। ওর মা বাবা বাড়ি সবাই দীঘায় চলে গেছে বেড়াতে এবং ওর অনেক দিন থেকে সেটা প্ল্যানিং, ও সেটা বাদ দিয়ে আজকে নাটক করলো। সকলে ভালো থাকবেন। জেঠু বসে আছে, শ্যামল জেঠু আমি দেখছি এখানে। শোনো বসে চুপচাপ, শোনো এক গল্প, গল্পটা বড় নয়, নয় খুব অল্প। কোন এক রাজ্যে ছিল এক দৈত্যী, কথাটা মিথ্যে নয়, একদম সত্যি। তার ছিল সুন্দর বাগান এক মস্ত, ফুলে ফলে গাছে ছিল সাজানো সমস্ত। আর ছিল পশু পাখি নানা জীব জন্তু, সে বাগানে হাসি খুশি ছিল না তো কিন্তু। মন দিয়ে শোনো বলি সত্যি সে গল্প, কারণ সে দৈত্যের ছিল সংকল্প। দিত না সে বাগানে ছোটদের ঢুকতে, লুকোচুরি খেলতে কি গাছে গাছে উঠতে। আমাদের আগের প্রজন্ম, তার আগের প্রজন্মের মানুষরাও বসে আছে, কেষ্টদা, শ্যামলদা, এরা সব বসে আছে। প্রজন্মের পর প্রজন্ম যদি এই কাজটা করে যেতে পারে তাহলেই আমার মনে হয় বাংলা সংস্কৃতি বেঁচে থাকবে এদের মাধ্যমে। হ্যাঁ, এরপরে নাটক রবীন্দ্র নাট্য সংস্থা ওই 5 মিনিটের মধ্যে শুরু করবে। আজকের এই পর্বের শেষ নাটক রবীন্দ্র নাট্য সংস্থার
রক্ষা যে তোর হবে না। সুদীপ্ত ও ভালো কাজ করছে এখন। একটু রাত হয়ে গেছে, যেটা টার্গেট করেছিলাম সেটা হলো না। 8:30 শেষ করবো ভেবেছিলাম, 9টা বেজে গেল। অশোক নিয়া ও অবিন নেই, রাখি বিশ্বাস। একটু আমরা আমাদের স্মারক তুলে দেবো বিশ্বনাথের কাছে, বিশ্বনাথ ডিরেকশনে আসুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সংস্কৃতির সাথে থাকুন, সুস্থ সংস্কৃতির পাশে থাকুন। শুভরাত্রি। আমি নাবিক নাট্যমের নাম শুনেছিলাম, আমার সরাসরি পরিচয় ছিল না। সাংস্কৃতিক জগতে ওনারা দীর্ঘদিন কাজ করছেন, আমার খুব ভালো লাগছে আজ এখানে আসতে পেরে। আমরা যারা সংস্কার ভারতীর কাজ করি তারা ভারতীয় সংস্কৃতিকে বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তো এনারাও সেই একই কাজ করছেন। তাই এই মেলবন্ধন আরো সুদৃঢ় হবে আগামী দিনে, এটাই আমার কামনা। নাবিককে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। প্রত্যেক বছর আমি আশা করে থাকি যে নাবিকে আসবো,
আর নাবিকের আমি একজন নাবিকই মনে করি। তো আমি কখনোই মনে করি না যে আমি কোনো বিখ্যাত মানুষ বা কোনো গুণী মানুষ, ওদেরই একজন একনিষ্ঠ কর্মী। আমার সঙ্গে সেইভাবেই জীবনদার সম্পর্ক, কথা বলা, কথা কাটাকাটি হয়, অনেক কিছু হয়, কিন্তু শেষমেশ কাজটা হয়। এবং সব থেকে নাবিকের সঙ্গে মিল, যেটা অভিকের সঙ্গে কথা হচ্ছিল, আমার আর অভিকের প্রায় এক এজ এবং সেই এজেই নাবিক। সুতরাং নাবিকের সঙ্গে নাবিক যে আজকে বোধহয় 47, তাই তো? সর্বপ্রথমে আমি নাবিক নাট্যম আমাকে যে প্রত্যেক বছরই আমন্ত্রণ জানায়, কেন জানায়, কি কারণে জানায়, বন্ধুত্বের জন্যই হয়তো, সেটা আমার কাছে খুব বিস্ময়কর। এবং এই বিস্ময় থেকেই শ্রদ্ধা, ভালোবাসে, মনে রাখি। সেই জন্য নাবিকের সকলের প্রতি আমার শ্রদ্ধা। মঞ্চে উপস্থিত আছেন শাশ্বতীনাথ, মাননীয় শাশ্বতীনাথ, উপস্থিত আছেন মাননীয় উদয় কুমার দাস এবং বন্ধু মাননীয় ইন্দ্রজিৎ আইচ।
করে দাও দিই, এই কপিটা পোস্ট করে দাও দিই। তোর এই কচি বয়সে ছোট মাথায় এসব কথা ঢুকবে না রে কর্ম। ঢুকলে বুঝতে পারতিস বৃন্দাবন দাস কেন রতন সাহেবের মাথাটা এক কোপে ঘর থেকে দিয়ে নাম নিয়ে দিয়ে চলে এসেছিল এই কলকাতায়। সকাল হতে সারা পাড়া খোঁজাখুঁজি, কিন্তু ততক্ষণে বৃন্দাবন ডিঙি নিয়ে নদী পার হয়ে ট্রেনে চেপে এই কলকাতা শহর। তোমার খুব কষ্ট হইল না? দেখাতে হবে না। তুমি কি কথা বলতেছো? আমি কি করলাম? বাংলাদেশের কোন যাত্রা দলে ছিলি বলতো? অভিনয়টা তো ভালোই শিখেছিস। তুমি ও বুঝছি, আমি টাকাটা আগে নিয়ে দৌড়ায় গেছি দেখতে তুমি রাগ করছো। আরে এটা তো তোমার টাকা দিয়ে বুঝুন দেখতে চাচ্ছিস? হ্যাঁ, তুমি কি কথা কইতেছো? আরে তুমি কি কথা কইতেছো? আমি কিছু বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস না? তুই কি দোষ করেছিস বুঝতে পারছিস না? নিজের কাছে জিজ্ঞেস করে দেখ। আমাদের বাঁধনটাকে আরো শক্ত করে দিয়ে গেল। ওই দেখ, পূব আকাশ লাল হয়ে উঠলো কর্ণ। সূর্য ওঠার সময় হলো। এই তো পথে নামার সময় কর্ণ। আপনি স্কুলে পড়াতে আসেন না রাজনীতি করতে আসেন? আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নিচ্ছেন কেন? এই রাজ্যের ভালো মন্দের ভার কি সরকার আপনার উপর দিয়েছে? আপনি এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে খেপাচ্ছেন, ভুল পথে চালিত করছেন। ঠিক, কত বড় অপরাধ করছেন আপনি জানেন? আপনি নাকি বলেছেন এই রাজ্যে অঘোষিত এমার্জেন্সি চলছে, কেউ নাকি কথা বলতে পারছে না। তাহলে আপনার মুখে খই ফুটছে কিভাবে? তাহলে তো আপনার এতদিনে জেলে থাকার কথা। এনাফ ইজ এনাফ। শুনুন দিদিমণি, কেউ যাবে না। আসুক পুলিশ,
হ্যাঁ আমার নামটা একটু সুন্দর করে লিখে দাও তো। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই হলো আমার দাদু, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। আমার দাদু ছবি আঁকার খুব শখ। এই যেমন ধরুন আমার দিনরাত ঘুম পায়, ঠিক তেমনই আমার দাদুর ছবি আঁকা পায়। আর দাদুর আঁকাগুলো না কেমন যেন আমার হাতের লেখার মতো। তারপর শুরু হতো সেই হরেন বাবুর বাঁশি বাজানো। হরেন বাবু অষ্টপ্রহর বাঁশি বাজিয়ে আমাদের সময়ের জ্ঞান করাতেন। তখন তো বাড়িতে বাড়িতে তেমন ভাবে ঘড়ির চল হয়ে ওঠেনি। হরেন বাবু ইস্ত্রি করা কালো জামা, কালো ধুতি আর একজোড়া চকচকে বার্নিশ করা কালো পাংশু, তারপর চওড়া পিঠে বাঁধা যেন ডানা মেলা প্রজাপতি, কালো জুতো, কালো জামা, কালোই ঢাকা হরেন বাবু কেবল বাঁশির বাক্সের ভেতরটা না টকটকে লাল কাপড় দিয়ে ঢাকা। বারবার আমার বাঁশের দিকে নজর পড়তো। তপনদা, সম্পদ রায়, জয় বেরা, প্রবীর দাস, মনোজ ঘোষ, সুরজিৎ দাস, সুমন মিলবহর, তুমি কি বলতো ফকির? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝবি পরে বুঝবি। আচ্ছা ফকির, আমার সাথে আমার বাবার দেখা হবে। কি হলো তুমি বলছো না কেন? তোলে রাখতো কেন? ও ফকির ফকির বলো না আমার সাথে আমার বাবার দেখা হবে কিনা? কি হলো তোলে রাখতো কেন? বলো না আমার সাথে আমার বাবার দেখা হবে কিনা? চলে গেছে। আমার কি মনে হয় বলো তো? ওই বালির লোকটা খুব ভালো মানুষ। একটা কথা কি জানিস বলো, এটা হচ্ছে মুখোশের যুগ। এখানে ভালো মন্দ সাধু ভণ্ড তুই চিনতেই পারবি না। এখানকার বাবুদের দেখবি বাড়ি গিয়ে বউকে পেটাচ্ছে আর মাঠে গিয়ে নারী স্বাধীনতা নিয়ে গলা ফাটিয়ে বক্তৃতা দিচ্ছে। না তুমি সেটাই বলো ফকির, ওই বাবুল ব্যাপারটা একটু আলাদা। আচ্ছা আমি আর তুমি যখন ওই বাবুল ওখানে গেলাম আমরা তো দেখলাম বলো সব কিছু সব দেখেছি। ওই বাবু ওদের সব যেখানে দেখবি শুভ্রতার ছড়াছড়ি জানবি সেখানে কোনো রহস্য লুকিয়ে আছে। তো আর এই হল সত্যের মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে না। আর দিলে দিলে মরে যাওয়ার তো একেবারে মরে যাওয়া ভালো। তুই দাঁড়িয়েছিস কেন? জানো কি পাগলামি করছো? আমার ভীষণ ভয় করছে। মায়া তোমাকে আমি ঘরে যেতে বলেছি। ঈশ্বর রক্ষা করো, আমার সুখের সংসারটা এইভাবে ভাসিয়ে দিও না ঠাকুর। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। তোমার হাড়ে নিচে থাকবে না, তুমি ঘুমোতে পারবে না, কাউকে মুখ ফুটে কিছু বলতে পারবে না। কোথায় তোমার জ্বালা, কোথায় তোমার যন্ত্রণা? আর আমি বসে বসে শুধু হাসবো।
আজ আমি উগ্রপন্থী। সুজাতা, আমাকে ভুল বুঝো না। আমাদের পথটা হয়তো ভুল, কিন্তু আমাদের বিশ্বাসের মধ্যে, আমাদের আদর্শের মধ্যে, আমাদের স্বপ্নের মধ্যে কোনো ভুল নেই। না, কোনো ভুল নেই। আমাকে ভুল বুঝো না। আমাদের পথটা হয়তো ভুল, কিন্তু আমাদের বিশ্বাসের মধ্যে, আমাদের আদর্শের মধ্যে, আমাদের স্বপ্নের মধ্যে কোনো ভুল নেই, কোনো ভুল নেই। এত রাত্রে দরজা খোলা রেখে তুমি বসে বসে টাকা গুনছো? আরে সামনে সদর রাস্তা, যদি বাজে লোকের চোখে পড়ে যাও কত কি ঘটতে পারে তোমার জানা আছে? আপনি আসুন তো, আসুন। না সে নয়, আসছি। বসুন। আরে বসুন। বসছি হ্যাঁ। বসুন না, আমি বলছি। আসলে হয়েছে কি বলুন তো? বলো। আমি এই মাত্র হোটেল থেকে খেয়ে ফিরলাম, ওই জন্যই দরজাটা বন্ধ করতে খেয়াল হয়নি আর। না খেয়াল করতে শেখো দুলাল, খেয়াল করতে শেখো। হ্যাঁ। একলা থাকো, দেখো সাবধান করার তো কেউ নেই। যেমন তুমি তেমন পরে বন্ধ হচ্ছে নরেন। তোমরা দুজনেই কেমন একটা নেড়া খাপা মতো কোথায় কিন্তু সে নেই। নরেন দরজায় তালা না লাগিয়ে অফিসে চলে গেল। এইটা আপনি একদম ঠিক বলেছেন। নরেনটা একটু মন ভুলো ধরনেরই আছে, বুঝছেন? না তুমিও কম যাও না দুলাল, তুমিও কম যাও না। এই তো নরেনের কাছে শুনছি না। বাইরে তো কেউ নেই। কি বলছেন? হ্যাঁ, আমি বাইরে গিয়ে দেখলাম, বাইরে কাউকে দেখতে পেলাম না আপনার কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, কি বলছেন ভুল হচ্ছে? আমি দেখলাম বাইরে কেউ নেই। না আমি সত্যি বলছি, আপনি বন্ধ করে দিন। লোকটা তো চোখের আড়ালেও থাকতে পারে। আপনি বন্ধ করে দিন প্লিজ। দরজাটা করে বন্ধ করে দিন। আচ্ছা প্লিজ শান্ত আমি আছি তো, আমি দেখছি আপনি আরে দেবেন তো। আমাকে ছেড়ে বাস। সরে যান বলছি, সরে যান। না আমি এখানে দাঁড়িয়ে আছি। আরে ছেড়ে বাস করে দেবেন তো। সরে যান।
যে সমস্যার কথা ভাবছে তাদেরকে সোজাসুজি সত্যি কথাটা গিয়ে বলবে। হ্যাঁ কি সত্যি কথা বলুন। গৃহিণী মায়ের সকল পরিকল্পনায় ব্যর্থ হইয়াছে। বেদান্ত প্রভাকর কেউ ছুঁয়েই দেখে নাই, সকলেই উদর পূর্তিতে ব্যস্ত। ওদিকে কলিকাতায় তারা প্রসন্ন তাহার চিন্তাশীল গ্রন্থ সম্পর্কে যতই চিন্তা করেন ততই উদ্বিগ্ন হইয়া ওঠেন। শেষটায় যে কয়েকটি টাকা অবশিষ্ট ছিল তাহাই সম্বল করিয়া বাড়ির পথে রওনা হইলেন।
local is arriving on platform number 2. कृपया ध्यान दें, डाउन कोलकाता लोकल 2 नंबर प्लेटफॉर्म पर आ रही है। দেখুন এই ট্রেনে সারপ্রাইজ চেকিং আছে, আপনাকে আমি বিনা টিকিটে যেতে দিতে পারি না। টিকিটটা দেখান। একটু বলার চেষ্টা করুন। কি বললাম তো টিকিট কাটার সময় না, এই ট্রেনটা আমাকে ধরতেই হবে। আগে টিকিট নিয়ে যান, যান টিকিটটা কেটে যান। ওনাকে ছেড়ে দিন, ওনার টিকিট আমি কেটেছি। যান 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 যান। হ্যাঁ মিস্টার বোস, আপনি এদিকে আসুন। চলুন। থ্যাংক ইউ স্যার। চল। অচেনা কলকাতায় একা কেউ যায় নাকি? সে যায় যা, তুমি একা যাচ্ছ। এসো। আগামী 15 এবং 16 মার্চ আমাদের দ্বিতীয় পর্ব বসন্তপুর হিউম্যান মাইন্ড সেন্টারের পদক্ষেপ করব। আসুন ভালোভাবে থাকুন। আজকের শুভ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাকে ঠিক আছে, তুমি বসো। অনিরুদ্ধ আমাদেরকে ও দেখে নেবে যে আমি ওখানে নামছি। ও অনিরুদ্ধ তারাকে বলা হয়ে গেছে। দিন ধরে যে ওয়ার্কশপ হয়েছে তার যে প্রথম দিন, মানে একটা জিনিসের একটু রিপিটেশন আছে, একটু কোরিওগ্রাফিক্যালি একটু গন্ডগোল আছে, দাঁড়ানো গুলো একটু গন্ডগোল আছে, একটু ভয়েসটা একটুখানি তুলে কাজ করতে হবে যেহেতু মাইক্রোফোন নেই, যাতে সংস্কৃতি কেন্দ্রে এবং তৃতীয় পর্যায়ে আমরা বেছে নিয়েছি মসলন্দপুরের এই পদাতিক মঞ্চে। গোবরডাঙ্গা নাবিক নাট্যমের সাথে ইমন মাইন্ড সেন্টারের একটা নিবিড় সম্পর্ক, একটা প্রাণের সম্পর্ক। তাই আমরা
এই মঞ্চটাকে বেছে নিয়েছি। আমরা এখানে 2 দিন করব, আজ এবং আগামীকাল। পরশুদিন থেকে এখানে শুরু হবে ইমন নাট্যমেলা কর্মশালা। আমরা কিছুক্ষণের মধ্যে সেই কর্মশালা। तो ये जिस लड़के की कहानी है वो आपकी तरह पढ़ाई नहीं करता, स्कूल नहीं जाता, यहाँ पर एक दादा के पास मजदूरी करता है, लेबर का काम करता है। और इस लड़के का घर यहाँ नहीं, यहाँ से काफी दूर है। यहाँ पर ये लड़का काम करने के लिए आता है 1 महीना पहले। और जिस दिन काम करने आता है दादा से पूछता है कि दादा कितने पैसे मिलेंगे। और दादा बोलते हैं कि सब लड़कों को मैं 400 रुपए देता हूँ, तू बाहर से आया तेरे को 450 दूंगा, 450। इसने सोचा ठीक है, अगर 450 एक दिन के होंगे तो 1 महीने के होंगे लगभग 13,500, 13,500। 1 महीना इसने काम किया और 1 महीने के बाद जाकर दादा को बोला कि दादा पैसे दो। वो दादा बोला अच्छा कल दे। अगले दिन पहुंचा, दादा आए, ठेकेदार आए। फिर उसके अगले दिन गया। ऐसे करते करते आज 5 दिन हो गए। ये ठेकेदार, अरे घास के साथ मत खेलो, मेरी कहानी सुनो। ये ठेकेदार इस लड़के को पैसे नहीं देना चाहता और अब ये लड़का बहुत दुखी है, बहुत परेशान है। अभी आपके सामने ये लड़का आएगा, इधर से आएगा। खूब बैठा बाबा, ए बाबा, ए बेटा, ए लड़के, बेटा मेरी कमर में बड़ा दर्द है, जरा इधर आ। हाथ धरो, এখানে চলো। এ বাবা, এ মা, অবস্থা খুব খারাপ। এ তুই কি করছো? হ্যাঁ, এটা কি আধার কার্ড হচ্ছে? হ্যাঁ, এটা কি আধার কার্ড কি প্যান কার্ড? বল। এই মা, এই ছেলেটা খুব বাজে। এ বাবা, লাকি আমাদের বন্ধু, এর সঙ্গে আমার 2011 সালে সম্ভবত 11 হবে না, 2011-তে আমার ওর সাথে আলাপ এবং তারপর থেকে প্রতিনিয়ত আমাদের মধ্যে এই যোগাযোগটা চলে। দীর্ঘদিন কোভিডের কারণে অনেকদিন এদিকে আসেনি, তারপরে আবার ও আসছে, কাজ করছে। আপনাদের কাছে আপনারা জেনে খুব আনন্দ পাবেন, এই যে প্রযোজনাটা দেখলেন এটা 1396তম প্রযোজনা হলো। ভারতবর্ষের সংস্কৃতিতেও একটা অন্যরকম জায়গা করে নিয়েছে। আমরা মসলন্দপুর, গোবরডাঙ্গা ইত্যাদি অঞ্চলের সমস্ত সংস্কৃতি প্রেমী মানুষদের পক্ষ থেকে ওকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব এবং নিজেরা সম্মানিত হব ওকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে। ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे परम करुणामय श्री श्री ठाकुर, परम करुणामयी श्री सीमा ओ नर नारायणेर पूजारी स्वामीजी श्री चरणे आमार साष्टांग प्रणाम निवेदन करी। मंचे रयेछेन स्वामीजीर बेशे मान्यवर বৈদ্যনাথ बाबू एवं आमार बाँ पाशे आजकेर এই আলোচনা চক্রের আলোচক সুশান্ত বাবু, আমার জ্যেষ্ঠ ভ্রাতার নামও কিন্তু সুশান্ত, এবং সঞ্চালক মহোদয়। ভালোবাসা এমন একটা শক্তি যা দিয়ে সারা পৃথিবীকে জয় করে নেওয়া যায়। তো চলুন না আমরা সত্যি প্রতিজ্ঞাবদ্ধ হই যে
একে অপরকে একটু ভালোবাসি, ভালো রাখি। পরবর্তীতে যাব আমরা সুশান্ত চক্রবর্তী, উনি হাবড়া থেকে এসেছেন, খুব ভালো বলেন এবং এই বিষয় নিয়ে উনি খুব চর্চা করেন। মাননীয় বৈদ্যনাথ চক্রবর্তী এবং নাবিক নাট্যমের সকল বন্ধুদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। এই সেমিনারে আমাকে বলতে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমেই নাবিক নাট্যমের পরিচালক মাননীয় শ্রী জীবন অধিকারীকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে আলোচনার বিষয় যুব নায়ক স্বামী বিবেকানন্দ, এটা আমার কাছে একটা অনেক দীর্ঘ বিস্তৃত আলোচনার বিষয়, কিন্তু এখানে যারা এসছেন আমি জানি তারা মুখ্যত নাটকের জন্যই এসছেন, নাটকের দর্শক। ফলে আমি অনেক বেশি বিস্তৃত বলে তাদের মূল জায়গায় রসভঙ্গ করতে চাই না। আজকের যে সাবজেক্টটা রয়েছে ইউথ হিরোজ স্বামী বিবেকানন্দ, একটা সময় ছিল যখন আমরা ইতিহাসে পড়েছি, যখন বিবেকানন্দ অসংখ্য হাজার হাজার তরুণের কাছে সত্যিকারের নায়ক হিসেবে আবির্ভূত হতেন এবং এখনো আমাদের দেশের যারা তরুণরা রয়েছেন তাদের অনেকের কাছেই তিনি নায়ক, যথার্থই তিনি একজন যুব নায়ক। ইয়া ওয়ারিশ, স্বামীজির কথা বলে শেষ করা যায় না। স্বামীজি কথা যত বলেছেন তত যদি লিপিবদ্ধ করা যেত তা সমগ্র লাইব্রেরি যত পৃথিবীতে আছে ভরে যেত, কিন্তু তা হয়নি, এখন করা যায়নি, সম্ভব হয়নি। স্বামীজিকে এত কথা বলা হয়েছে, এত কথা বলেছেন যে সবটাই কিন্তু আমরা যে বলি আজকে যে ভাবনা, যে শিরোনামায় আজকে যে আমাদের সেমিনার যুব নায়ক, সত্যি স্বামীজি যুবক থাকতে থাকতে যুবনায়কদের, যুবকদের প্রতি তার আহ্বান জানিয়ে, তাদের উপদেশ দিয়ে, তাদের উদ্বুদ্ধ করে দেশের কাজে নিয়োজিত হতে বলে তিনি তার জীবদ্দশায় যে কটা দিন ছিলেন না তো বেশি দিন, 39 বছর কয়েক মাস ছিলেন, তার মধ্যেই তিনি সমস্ত কিছু উজাড় করে দিয়ে গেছেন।
ধন্যবাদ জানাচ্ছি জীবনদাকে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং বৃষ্টি সবকিছু থেমে গেছে, যেহেতু খুব সুন্দর সুন্দর 3টি নাটক হলো এবং মায়ের নাটক হলো, মা বোধহয় বৃষ্টিটা থামিয়ে দিল। কাজলের জন্য একটা হাততালি হবে না? ও মা, থ্যাংক ইউ। কাজল পেয়ে যাচ্ছে স্পেশাল প্রাইজ। এই নাও, থ্যাংক ইউ সো মাচ। বসু, স্বরাজ ঘোষ আর ও অর্ণব দাস, আর আমি সমিত দাস। অনুভূতির কথা বলতে গেলে আসলে নিজের অঙ্গনে এসে যখন থিয়েটার করা হয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, সেটা একটা আলাদা অনুভূতি। সেই অনুভূতি আজ আমার হচ্ছে। ধীরাজ আমার খুব কাছের বন্ধু, জীবনদা আমার খুব কাছের বন্ধু, নাবিকের সঙ্গে আমাদের দীর্ঘদিনের পরিচয়। আমরা হয়তো প্রথম এলাম, কিন্তু এই প্রেমটা জারি থাকবে যতদিন এই ধরনের মঞ্চ বাঁধা থাকবে। অর্থাৎ আপনারা যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই বলবেন, কিন্তু মনে মনে আপনাদের আমাদের লালন করতে হবে। এই লালন যতদিন বেঁচে থাকবে ততদিন থিয়েটার বেঁচে থাকবে। থিয়েটার দীর্ঘজীবী হোক। পরে অসম্ভব ভালো একটি নাটক আছে, অঙ্গন বেলঘরিয়ার শরতের কবি, আপনারা নিশ্চয়ই দেখে যাবেন। আমার
হ্যালো, হ্যাঁ, প্রকৃতি আমাদের সাথে সহযোগিতা না করলেও নাটক আমাদের সাথে সহযোগিতা করেছে। আসলে ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। কেমন লাগলো বুঝিও না, এই উষ্ণতার জন্যই আমরা